বিয়ের শপিং শেষ করে খান বাড়ির সকল প্রবীণ সদস্য গাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন। কিন্তু তরুণ প্রজন্ম আয়ান, আরফা, আরশি, তিথি, তুরা আর শিহাব তারা শিহাবের গাড়ি দিয়ে শহরের একটি নামী রেস্টুরেন্টে এল। যদিও তুরা একদমই আসতে চায়নি, কিন্তু পরিবারের স্নায়ুচাপ এড়িয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আরশি ও শিহাবের জোড়াজুড়িতে সে বাধ্য হয়েই এসেছে। তুরার চোখে মুখে ক্লান্তির ছাপ, তার চারপাশে আনন্দের গুঞ্জন, উচ্ছল হাসি। কিন্তু সে যেন এই উৎসবে থেকেও নেই। তার মন পড়ে আছে এক অচিন ঠিকানায়। সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে নিজেদের জন্য বড় একটি টেবিল বুক করে বসতে শুরু করল। তুরা চাইছে যে কোনো মূল্যে শিহাবের থেকে দূরে থাকতে। সে আরশির পাশে বসতে যাবে, তার আগেই আরফা দ্রুত তুরাকে ধাক্কা দিয়ে সেই চেয়ারটা দখল করে নিল। তুরা অসহায় দৃষ্টিতে আরফার দিকে তাকাল। আরফা ঠোঁট টিপে দুষ্টু হেসে ভ্রু নাচাল, যেন বলছে, এখানে তোর বসার জায়গা না, শিহাব ভাইয়ার পাশে তোর বসার জায়গা। তুরা আর কথা না বাড়িয়ে আবার আরেক চেয়ারে বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে আয়ান বাতাসের মতো ছুটে এসে সেই চেয়ারে বসে পড়ল। তাদের পাশে আর মাত্র একটি চেয়ার খালি, কিন্তু তুরার ভাগ্য খারাপ, সেই চেয়ারটিও খালি রইল না। তিথিও তাড়াতাড়ি এসে সেখানে বসে পড়ল। তুরার আর বুঝতে বাকি রইল না। সবগুলো ইচ্ছে করেই এমন করছে যাতে তাকে শিহাবের পাশে বসতে হয়। তুরা দীর্ঘশ্বাস ফেলে যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করল। নীরবে হেঁটে এসে শিহাবের পাশের চেয়ারেই বসল। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত। তিথি সাথে সাথে আনন্দে হাততালি দিয়ে শিহাবের উদ্দেশ্যে প্রশ্ন করল, তো দুলাভাই কি খাওয়াবেন? আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি ছাড়া কিছু খাবো না, বলে দিলাম। অন্য কিছু দিলে একদম রাগ করব। শিহাব তিথির দিকে স্নেহমাখা হাসি ছুড়ে দিল। তার কণ্ঠে ছিল আন্তরিকতা ও উদারতা। আরে এইটা কোনো কথা বললে তুমি? তুমি আমার একমাত্র শালিকা, তোমাকে খাওয়াবো না তো আর কাকে খাওয়াবো? পাশ থেকে আয়ান, আরফা আর আরশি তিনজনে চিল্লাইয়া একসঙ্গে বলে উঠল। তাদের কণ্ঠে ছিল কৃত্রিম অভিযোগ। আয়ান, আরফা, আরশির, এই শিহাব ভাইয়া, আমরা কি ভাইসা আইছি? শুধু তিথিকেই খাওয়াবেন নাকি? শিহাব জোরে হেসে উঠল। সে পরিবেশটাকে সহজ করতে চাইল। শিহাবে হালকা হাসির রেশ টেনে বলল, আরে রিল্যাক্স, তোমাদের মন মতো অর্ডার করো। শিহাবের কথায় তিনজনেই খুশিতে হেসে উঠল। তারপর যার যার মতো খাবারের অর্ডার করল। তুরাকে কিছু অর্ডার করতে না দেখে শিহাবের দৃষ্টি তুরার দিকে গেল। শিহাব নরম সুরে জিজ্ঞেস করল, কি ব্যাপার তুরা, তুমি কিছু অর্ডার করছো না কেন? শিহাবের প্রশ্নে তুরা অসহজ বোধ করল। সে মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, না, আসলে আপনারা খান, আমার কিছু খেতে ইচ্ছে করছে না গিয়ে। শিহাবের চোখে দুই সংকল্প, সে তুরার উপর থেকে চোখ সরাল না। শিহাব কণ্ঠে জেদ ও স্নেহ নিয়ে বলল, তুরা, এইটা হয় না। সবাই খাবে আর তুমি খাবে না, এটা কোনো কথা? আমি তোমাকে না খাইয়ে ছাড়ব না গিয়ে। শিহাব জেদ ধরেছে। পাশ থেকে আয়ান সুযোগ বুঝে পরিস্থিতি সামাল দিতে সে দুষ্টুমি চঞ্চলতা স্বরে বলল, ছেড়ে দিন না ব্রো, তুরার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই সে কিছু খেতে চাইছে না। তাই না তুরা বোন আমার? শেষের কথাটুকু আয়ান চোখ টিপে তুরার দিকে তাকিয়ে বলল। সকলেই আয়ানের কথা শুনে হো হো করে হেসে উঠল। এই হাসির শব্দে তুরার অস্বস্তি আরও বাড়ল। সে শুধু আয়ানের দিকে হালকা চোখ পাকিয়ে তাকাল, যেন বলছে, ফাজলামি করছো আমার সাথে? তারপর তুরা আর কিছু না ভেবে শিহাবের ক্রমাগত অনুরোধে বাধ্য হয়ে হালকা কিছু অর্ডার করল। কিছুক্ষণের মধ্যেই সব খাবার টেবিলে এসে হাজির হল। শিহাব মনে প্রাণে চাইছে একটু তুরার সাথে আলাদা করে দেখা করে গোলাপ ফুলের তোড়াটা দিতে। কিন্তু বেচারা এই শালা শালীদের জন্য সেই সুযোগটাই পাচ্ছে না। শিহাবের প্রতিটা পদক্ষেপ যেন নজরে রাখা হচ্ছে। একসময় শিহাব চাপা বিরক্তি নিয়ে আয়নের দিকে তাকাল এবং চোখ দিয়ে পাশের টেবিলে ইশারা দিল। আয়ন শিহাবের মতিগতি সঙ্গে সঙ্গে বুঝে গেল। চোখ টিপে শিহাবকে হাসি দিয়ে বুঝাল, ঠিক আছে ব্রো, কাজ হয়ে যাবে। আয়ান, আরফা, তিথি আরশির কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল। সকলেই মুখ টিপে হাসল। এই হাসি ছিল গোপন ষড়যন্ত্রের হাসি। তারপর আয়ান হালকা গলা খাক্কারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে কৃত্রিম লজ্জা অভিনয় বলল, আমার না কেমন জানি বেডি মানুষের মতো লজ্জা লাগছে সবার সাথে বসে খেতে। আমি বরং ওই টেবিলে গিয়ে খাই গু। আয়ান কথাটা বলেই প্লেট নিয়ে দ্রুত দূরের একটা টেবিলে চলে গেল। তৃতীয় খাবার গলায় আটকানোর অভিনয় করে কঠিন কাশি দিয়ে দুষ্টুমি অভিনয় স্বরে শিহাবের উদ্দেশ্য করে বলল, হু হু, আমি দুলাভাইয়ের সামনে কাচ্চি বিরিয়ানিটা খেতে পাচ্ছি না।
আমি বেশ ভালো করেই দেখছি দুলাভাই আমার বিরিয়ানির দিকে বারবার চোখ দিচ্ছে। আরে বাবা, আমার তো পেট খারাপ হবে আর আমি শিতে পারব না। দৌড়া তিথি দৌড়া। যদি পেট বাঁচাতে চাস তাহলে দুলাভাইয়ের নজর থেকে দৌড়া। কথাটা বলেই তিথিও দৌড়ে দূরে আয়নের টেবিলে চলে গেল। শিহাব তিথির কথা শুনে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালার, এইটা কোনো কথা? আমাকে ফাঁসানোর কি দরকার ছিল? নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আল্লাহই জানে। শিহাবের এই বিড়বিড় নিয়েও যেন আরফা আর আরশির ষড়যন্ত্রের অংশ। তারা দুজনে মুখ টিপে হাসছে। আয়ান ও তিথির বিদায়ের পর এবার আরশির পালা। সেও হালকা গলা খাক্কারি দিয়ে নাটকীয়তা কণ্ঠে বলল, আমার মনে হয় আমারও যাওয়া উচিত, কারণ আমি নিজেও পেট খারাপ করা থেকে বাঁচতে চাই। কথাটা বলেই আরশি উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে আরফাও পিছিয়ে থাকতে রাজি নয়। সে যেন নাটকটা শেষ করতে চাইল। আরফা কণ্ঠে দুষ্টুমি ও চতুরতা নিয়ে বলল, আরে দাঁড়া, আমি কোনো দুঃখে এখানে থেকে নিজের বিপদ নিজে ডেকে আনব? নিজে বাঁচলে বাবার নাম। চল তো। কথা শেষ না করেই দুজনেই আয়ান তিথির টেবিলে চলে গেল। বেচারিরা গেল তো গেলই, সাথে যেন শিহাবের মানসম্মান সব নিয়ে গেল। শিহাব এখন বিমু। সে তুরাকে আর কি বলবে? গোলাপের তোড়া দিয়ে কিভাবে শুরু করবে? যা প্ল্যান করে রেখেছিল সব যেন হাওয়ায় ভেসে গেল। শিহাবের মাথা রাগে আর হতাশায় ঝিমঝিম করছে। সে চাইছিল কি, আর এই দুষ্টু শালা শালিরা করে দিয়ে গেল কি? একপাশে একাতুরার সামনে বসে থাকা এবং অন্য টেবিলে সকলের হাসাহাসি সব মিলিয়ে তার পরিকল্পনা ভেস্তে গেছে। তার এখন নিজের মাথায় নিজেই হাতুড়ি দিয়ে মারতে ইচ্ছে করছে। শিহাব ধীরে ধীরে টেবিলের নিচে রাখা গোলাপের তোড়াটা স্পর্শ করল। এই ফুল এখন কিভাবে দেবে? এদিকে তুরা বাক্রুদ্ধ। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। যদিও তুরার বুঝতে দেরি হল না যে সবগুলো ইচ্ছে করেই এমন করল যাতে শিহাবের সাথে তার একান্ত সময় হয়। তুরা তবুও নিজেকে ঠিক রেখে চুপচাপ বসে থাকল। তার এই নীরবতা সহ্য করা ছাড়া আর কোনো পথ নেই। তার সমস্ত মনোযোগ এখন খাবারের প্লেটের দিকে, যাতে একবারও শিহাবের চোখে চোখ না পড়ে। শিহাব সব কিছু ভেবে গভীর দীর্ঘশ্বাস ফেল। তার চোখ গেল তুরার দিকে, যে এখন খাবারে মনোযোগ দেওয়ার ভান করছে। শিহাব নিজেকে কিছুটা স্বাভাবিক করে হালকা গলা খাক্কারি দিয়ে কণ্ঠে সামান্য জড়তা নিয়ে বলল, উহম তুরা, তোমাকে কিছু কথা বলার ছিল। তুরা শিহাবের ডাকে হঠাৎ কেঁপে উঠল। হাতে থাকা চামচ থেমে গেল। এই মুহূর্তে শিহাবের কাছ থেকে কোনো কথা শুনতে সে প্রস্তুত না। তুরা নিজেকে সামলে শিহাবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে বলল, জি বলুন। শিহাব গভীর নিঃশ্বাস নিয়ে নিজের ভিতর সাহস জোগাড় করল। তার উদ্দেশ্য তুরাকে আজ প্রপোজ করবে। শিহাব টেবিলের নিচ থেকে গোলাপ ফুলের তোড়াটি বের করে তুরার দিকে এগিয়ে ধরল। চোখ বন্ধ করে আবেগ ও উত্তেজনা স্বরে বলতে লাগল, আই লাভ ইউ। তবু বাকিটুকু শেষ করতে পারল না। ঠিক সেই মুহূর্তে একটা ওয়েটার খাবার নিয়ে যাচ্ছিল, যেতে যেতে ভুলবশত হঠাৎ হোঁচ খেয়ে পড়ে যেতে নিল। কোনোমতে সে নিজেকে সামলাতে পারল, কিন্তু হাতে থাকা খাবারগুলো সামলাতে পারল না, পড়ে গেল। আর সেই খাবারের কিছু অংশ শিহাবের শার্টে গিয়ে লেগে গেল। আপনাদের মনে পড়ে সেই দিনের ঘটনা, যেদিন তুরা আর শিহাব প্রথমবার রেস্টুরেন্টে এসেছিল? আগের সময়ে তুরার শাড়িতে পড়েছিল, কিন্তু আজ পড়ল শিহাবের গায়ে। নিয়তি জানে এদের ভাগ্যে যে কি লেখা আছে। বেচারি শিহাবের রোম্যান্টিক মুহূর্তটি আবারও আগের মতোই বাধাগ্রস্ত হল। ওয়েটার সাথে সাথে শিহাবের সামনে গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে ভীত স্বরে বলল, সরি স্যার, আমি আসলে ভুল করে হয়ে গেছে। শিহাবের মাথা আউট হয়ে গেল। এমনিতে তার মাথা গরম ছিল, তার মধ্যে নিজের অনুভূতির কথাটা বলতে যাচ্ছিল, এই ওয়েটার আবার 12টা বাজিয়ে দিল। রোমান্টিক প্ল্যান বারবার ভেস্তে যাওয়ায় তার এখন নিজের গলায় নিজেই দড়ি দিতে ইচ্ছে করছে। হাতে থাকা ফুলের তোড়াটা সে ধপাস করে টেবিলে ফেলে দিল। শিহাব কোনোমতে নিজের রাগ কন্ট্রোল করল। এই রেস্টুরেন্টে এখন মেজাজ খারাপ করলে আরও বড় ঝামেলা হবে। সে ওয়েটারের উদ্দেশ্যে কঠোর চরম বিরক্তি ও চাপা রাগের স্বরে বলল, ইটস ওকে, আমি ওয়াশরুমে যাচ্ছি। শিহাব দ্রুত আসন ছেড়ে উঠে দাঁড়াল। তার শার্টে লেগে থাকা খাবারের অংশটুকু রাগ নিয়ে ঝেড়ে সে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। তুরা হতভম্ব হয়ে বসে রইল। তার মনে দ্বিধা ও স্বস্তি। মনে মনে সে গভীর দীর্ঘশ্বাস ফেল। কারণ তুরা বুঝতে পারল শিহাব তাকে প্রপোজ করতে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে এই প্রপোজের কথা শোনার পর তুরার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব ছিল না।
কোনোভাবেই না। এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যেন আল্লাহ তাকে বাঁচাল। তুরা লম্বা স্বস্তির দীর্ঘশ্বাস ফেল। ঠিক সেই মুহূর্তে টেবিলে থাকা শিহাবের ফোনের নোটিফিকেশনে বেজে উঠল টোন টোন করে। তুরা না চাইতেও শিহাবের ফোনের স্ক্রিনের দিকে তাকাল। আর তাকিয়েই তার চোখ বড় বড় হয়ে গেল। তার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কারণ স্ক্রিনে স্পষ্টভাবে একটা মেসেজ ভেসে উঠেছে। তুরার গায়ে যদি একটা ফুলের আঁচড়ও লাগে তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। ভাবিস না ছেড়ে এসেছি বলে মনের ভিতর থেকে সরিয়ে দিয়েছি। আমি দূরে থাকলেও আমার এই দুচোখ তুরাকে দেখে। তুরা আমার ভালোবাসা, আর এই শেষ নিঃশ্বাস অবধি সে আমার ভালোবাসা থাকবে। আমি চলে এসেছি শুধুমাত্র তুরার ভালোর জন্য। আমি তুরার হাসি চাই, তার চোখে পানি না, কারণ যে ভালোবাসতে পারে সে তার ভালোবাসার মানুষের খুশির জন্য সবকিছুই করতে পারে। তাই নিজের ভালোবাসা কষ্টে বুকে চেপে রেখে আমি চলে এসেছি। কিন্তু তুরা আমার মনে সবসময় থাকবে। যেই ভালোবাসা কাছ থেকে কষ্ট দেয় সেই ভালোবাসা দূর থেকেই সুন্দর হয়। হ্যাঁ, আমি তুরাকে দূর থেকে ভালোবাসতে চাই। তুই যদি ভাবিস আমি চলে গেছি বলে আমার ভালোবাসাও চলে গেছে, তাহলে তোর মনের ভুল। খোদার কসম, তুরার শরীরে এক টুকরো ফুলের আঁচড় লাগলে আমি তোর হাত কেটে কুচি কুচি করে ফেলব। মনে রাখিস, ভালো রাখবি তুরাকে সবসময়। আমিও তোদের দুজনের জন্য দোয়া করি। বেস্ট অফ লাক। মেসেজটি পড়ে তুরার মাথা তীব্রভাবে ঘুরতে লাগল। তার হৃদয়ের গতি হঠাৎই অনেক বেড়ে গেল। তুরা ঠিকমতো শ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে আসছে আর চোখে ঝাপসা দেখছে। এই আকস্মিক আঘাত তার শরীরকে এমনভাবে কাবু করেছে যে কথা বলার শক্তিটুকুও সে যেন হারিয়ে ফেলেছে। সে দুহাতে টেবিলের ধার শক্ত করে চেপে ধরল, যাতে চেয়ার থেকে পড়ে না যায়। এই হুমকি আর বার্তাটির তীব্র অধিকারবোধ তাকে আতঙ্কিত করে তুলল। তুরা চেয়ারে বসে কাঁপছে। তার শরীর শীতল, দৃষ্টি ফোনের স্ক্রিনে স্থির। এখন প্রশ্ন হল, কে এই মেসেজ দিয়েছে? আর এই মেসেজে তুরার নামই বা কেন লেখা? কেনই বা তার প্রতি এত অধিকারবোধ? আর শিহাবের অনুপস্থিতিতে মেসেজটি দেখার পর তুরা এমন কেন করছে? নিশ্চয়ই অনেক পাঠক ইতোমধ্যে বুঝে গেছেন এই মেসেজটি সেই তুরার হারিয়ে যাওয়া মানুষটির। কিন্তু তার ভালোবাসা এতটা যে কঠোর হবে এবং এতটা যে গভীর শক্তিশালী হবে তা তুরা কল্পনাও করেনি। এখন কথা হচ্ছে তুরা, শিহাব এবং রৌদ্রের জীবনের এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নিয়ে যাবে? আগামীকালের পর্বে রয়েছে সত্যের উন্মোচন এবং চরম ধামাকা। জানতে হলে অবশ্যই আপনারা গল্পটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। ধন্যবাদ সবাইকে। চলবে। চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে গেছে। বাতাসের ধ্বনিও যেন আর শোনা যাচ্ছে না। তুরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। রৌদ্রের সেই উন্মত্ত বার্তাটি দেখার পর তুরার আর চিনতে বাকি ছিল না ওইটা যে রৌদ্রেরই মেসেজ ছিল। রৌদ্রের এতটা তীব্র ভালোবাসায় তুরা আরও দুর্বল হয়ে পড়েছে। তার হৃদয়ে শিহাবের প্রতি অপরাধবোধ এবং রৌদ্রের প্রতি অব্দক্ত ভালোবাসার এক ভয়ঙ্কর ঝড় চলছে। রেস্টুরেন্টে কাউকে কিছু না বলে এক দৌড়ে সে বাইরে বের হয়ে এসেছে। সে পিছনে তাকাচ্ছে না। তার কানে শুধু রৌদ্রের সেই হুমকিপূর্ণ শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে। তুরার এই পলায়ন যেন তার অসহায়তা ও আতঙ্কেরই বহিঃপ্রকাশ। তুরা দৌড়াতে দৌড়াতে সামনে একটি শিশুপার্ক দেখতে পেল। সে দ্রুত সেই শিশুপার্কে ঢুকে পড়ল। তার মনে শান্তি নেই। কেন যেন মন এখন শুধু রৌদ্রকে চাইছে। তার মনে হচ্ছে রৌদ্রকে সামনে পেলে হয়তো এখনই জড়িয়ে ধরে কান্না করত। তুরা পার্কের একটি বেঞ্চে গিয়ে বসল। দুই হাত দিয়ে বেঞ্চ চেপে ধরে মাথা নিচু করে সে ডুকরে কাঁদতে লাগল। তার সেই কান্নায় যেন প্রকৃতিও থমকে গেছে। তাই তো কোনো গাছপালার একটি পাতাও নড়ছে না। যেন তুরার এই অসহনীয় কষ্টে তারাও স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। তুরা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করল। আর তার মানসপটে একে একে ভেসে উঠল রৌদ্রের সাথে কাটানো সেই স্মৃতিগুলো। মনে পড়ল রৌদ্র প্রথমবার তাদের ছাদে তার সঙ্গে কেমন আচরণ করেছিল। তার কানে ফিসফিস করে গান গেয়েছিল, যা ছিল তাদের সম্পর্কের এক অঘোষিত সূচনা। তারপর ভেসে উঠল রেস্টুরেন্টের সেই স্মৃতি, যখন রৌদ্র তাকে কোলে তুলে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল কাশফুল দেখতে। সেই কাশফুলের মাঝখানে রৌদ্রের উচ্ছল ও ভালোবাসাপূর্ণ আচরণ যা তুরার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। এভাবে একে একে করে রৌদ্রের সাথে তার সব স্মৃতি, দুষ্টুমি, রৌদ্রের সাথে তার আচরণ আর গভীরতম ভালোবাসা স্পষ্টভাবে ভেসে উঠল। প্রতিটি স্মৃতি যেন তুরার বুকে নতুন করে যন্ত্রণা দিচ্ছে।
স্মৃতিগুলো তুরাকে তীব্রভাবে গ্রাস করছে। তুরা চোখ খুল। অশ্রুসিক্ত চোখেই সে আকাশের দিকে তাকাল। তুরা তীব্র আর্তনাদ কণ্ঠে বলল, কেন আমার তার কথা এত মনে পড়ছে? তুরা চোখ মুছল, কিন্তু চোখের কোণে জল আবারও জমে এল। এই প্রেমের টান, এই বিরহ তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে। সে বুঝতে পারছে না কেন এই অসহনীয় টান। তুরার কণ্ঠস্বর আরও ভেঙে গেল। কেন তাকে আমি এত মিস করছি? কেন আমি সব জেনেও এই যন্ত্রণা থেকে বের হতে পারছি না? আমার তো শিহাবকে নিয়ে ভাবা উচিত। কিন্তু কেন আমার হৃদয় বারবার শুধু তার কাছেই ছুটছে? তুরার মনের ভেতরের যন্ত্রণা এখন আর শুধু প্রশ্ন নয়, তা আর্তনাদে পরিণত হল। সে আর নিজেকে সামলাতে পারল না। বেঞ্চের হাতল আঁকড়ে ধরে সে চিৎকার করে কণ্ঠে তীব্র হতাশ আর্তনাদ নিয়ে বলল, কেন 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 আমার তার কথা এত মনে পড়ছে? কেন আমার কিছু ভালো লাগছে না? তুরা আবারও চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে যেন তার অসহায় শেষ চিহ্নটুকু ক্ষয়ে গেল। তার এই নীরব আর্তনাদে শিশুপার্কের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল। তুরা কেঁদে কিছুক্ষণের জন্য থমকে গেল। চোখ বন্ধ রেখেই সে তার ভেতরের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করল। তারপর বা হাত দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেল। নিজের কম্পিত কণ্ঠস্বর নিজেই শুনল, তা তা তাহলে কি আমি আব্রাহাম রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি? পরমুহূর্তেই তার মন যেন চিৎকার করে উঠল। আর কোনো দ্বিধা বা ভয় রইল না। এই প্রথম সে নিজের কাছে সত্যটা স্বীকার করল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আব্রাহাম রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি। অনেক ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা কি অপরাধ? রৌদ্রের মতো একজন মানুষকে ভালোবাসা কি আমার অপরাধ? না, আব্রাহাম রৌদ্র খানকে ভালোবাসা কোনো অপরাধ নয়। কেন নয়? আমি লেখিকা প্রিয়া সেনী আপনাদের বলছি। পুরুষেরা জীবনে এমন অনেক ভুল কাজ করে যা কিছু নারীর কাছে ঘৃণার কারণ হতে পারে। কিন্তু আমাদের মহান আল্লাহ বলেছেন, যিনি অতিশয় পাপিষ্ঠ হয়েও যদি আমার ঘরে এসে তওবা পড়ে মাফ চায়, তাহলে আমি তাকে অবশ্যই মাফ করে দেব। কারণ আমাদের আল্লাহ পরম দয়ালু, যার কাছে বান্দা কিছু চাইলে তিনি নিজেকে স্থির রাখতে পারেন না। তাহলে যাকে আল্লাহ তায়ালা মাফ করতে পারে, তাহলে সেই বান্দাকে মানুষ কেন ভালোবাসতে পারবে না? রৌদ্র তার ভুল বুঝতে পেরেছে এবং সে আল্লাহর পথে গিয়ে মাফও চেয়েছে। সে শপথ নিয়েছে এসব খারাপ কাজ থেকে বের হয়ে আসবে, যা আপনারা পরবর্তী পর্বগুলোতেও জানতে পারবেন। এখন কথা হচ্ছে ভালোবাসা। আমি ব্যাখ্যা দিচ্ছি। ভালোবাসা কোনো কিছুতেই বাধা মানে না। সে আগুনের উপর দিয়ে হেঁটেও সেই ভালোবাসাকে জয় করতে রাজি থাকে। এই গভীর অনুভূতি শুধু তারাই বুঝবেন, যারা কাউকে মনে প্রাণে ভালোবাসেন। অনেকে ভাবেন, এত খারাপ বা চরিত্রহীন মানুষকে ভালোবাসা যায় না। কিন্তু সেই চরিত্রহীন ব্যক্তি যদি কাউকে ভালোবেসে সবকিছু ছেড়ে দেয় এবং খারাপ কাজ থেকে বের হয়ে যায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে ভালোবাসা যায়। কিন্তু রৌদ্র সেই বেলাটা উল্টো করল। সে মনে করেছিল তুরা তাকে ঘৃণা করে, এবং তুরা নিজেও বলে দিয়েছিল রৌদ্র যদি তাকে বিয়ে করে, তাহলে সে তার দেহ পাবে, কিন্তু জীবন থাকতে মন পাবে না। সে শুধু নামেই তার স্ত্রী হয়ে থাকবে। এদিকে রৌদ্র সেই মুহূর্তে আল্লাহর ঘরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছিল এবং ভালোর পথে চলবে বলে শপথ নিয়েছিল। তাই রৌদ্র যদি তুরাকে জোর করে নিজের করে নিত, তাহলে এটা অবশ্যই একটা অন্যায় হতো। কারণ ভালোবাসা হয় দুটি হৃদয় দিয়ে, একটি হৃদয় দিয়ে নয়, এটা হয়তো সবাই জানেন। তাই রৌদ্র নিজের ভালোবাসা আত্মসমর্থ করে তুরাকে শিহাবের হাতে তুলে দিয়ে গেছে। আরেকটা কথা, আমাদের পারিবারিক বা সামাজিকভাবে যে বিয়েটা হয়, সেইটা ভালোবাসার বিয়ে না। সেটাকে বাবা মায়ের সম্মানের বিয়ে বলা হয়। তাই ভালোবাসা কোনো পাপ দেখে না। সে শুধু সেই মানুষটাকে চায়, যেই মানুষটাকে পেলে সে তার মনে শান্তি পাবে। তার অতীতে আগেপিছে কি আছে সেটা তার জানার দরকার নেই। শুধু ভবিষ্যতে সে যেন ভালোর পথে চলে এবং তাকে ভালো রাখে। এখন আমি তুরার ব্যাখ্যা দিচ্ছি। একজন চরিত্রহীন ব্যক্তিকে এভাবে ভালোবাসা যায় কিভাবে? এই প্রশ্নটি অনেকের মনে থাকা স্বাভাবিক। তাই আমি সেই উত্তরটিও দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, ভালোবাসা কোনো বাধাই মানে না বা পাপও দেখে না। তুরা প্রথমে রৌদ্রের মতো একজন ব্যক্তিকে ভাই হিসেবে সম্মান করত, কিন্তু প্রেমের দিকে ঘৃণা করত। সে চেয়েছিল রৌদ্রকে শর্ত দিয়ে নিজের জীবন রক্ষা করতে, কারণ সে কোনোভাবেই রৌদ্রের মতো একজন পুরুষকে নিজের জীবনে চাইত না। তুরার পরিকল্পনা ছিল রৌদ্রকে শর্ত দিয়ে সে পালিয়ে আসবে এবং অনেক দূরে চলে যাবে। কিন্তু তুরার শর্তে রৌদ্র যে এতটা পরিবর্তন হবে, তা তুরা কল্পনাও করেনি।
আপনারাই ভাবুন, মানুষ কতটা পরিবর্তন হলে নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তার ভালোবাসার মানুষকে হাসি খুশি রাখতে সে নিজেই দূরে চলে গেল। এই ভাবনা, এই পরিবর্তনগুলোই তুরাকে দুর্বল করল। এখন আরও একটা কথা, কেনই বা আমি রৌদ্রকে দূরে সরালাম? এর অর্থ হল, আমরা কিছু কিছু জিনিস কাছে থাকতে মূল্য দিতে জানি না, কিন্তু সেই জিনিস দূরে চলে গেলে সেইটার অনুভব কিন্তু ঠিকই আমরা করি। কথাটা হয়তো সাধারণ ক্যাপশন মনে হতে পারে, কিন্তু কথাটা সত্য। তাই আমি লেখিকা প্রিয়াসেনী চেয়েছি তুরা রৌদ্রকে এইভাবেই অনুভব করুক। আর তুরা আস্তে আস্তে অনুভব করতে করতে নিজের মনকে গলিয়ে ফেলতে পারে রৌদ্রের প্রতি। রৌদ্র কাছে থাকলে হয়তো তুরা এই ভালোবাসার অনুভূতিটা নিজের কাছে স্বীকার করত না। এইটাই আপনাদের প্রিয়াসেনী আফার মন্তব্য ছিল। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ছেলে 10 জন মেয়ের সাথে সময় কাটিয়েছে বা খারাপ কাজ করেছে, সেই ছেলে যে আবারও খারাপ হবে না তার গ্যারান্টি কি আছে? এখন কথা হচ্ছে, আমি এইটারও ব্যাখ্যা দিচ্ছি। মানুষ যদি ভালো হয়ে আবারও খারাপের পথে ফিরেও যায়, সেটা তার কপালে লেখা এবং তার ব্যক্তিগত ভাগ্য। আমরা আগে থেকে তা ধরে নিতে পারি না। যদি চরিত্রদের ভবিষ্যৎ এত সহজে ধরা যেত, তাহলে হাজারো উপন্যাসে নায়ক খারাপ থেকে নায়িকার প্রেমে পড়ে ভালো হয়েছে, তারাও আর খারাপের পথে যায়নি। আমি আপনাদের কাছে আশা রাখছি, আমার উপন্যাসের নায়কও আর খারাপের পথে যাবে না। রৌদ্রের এই পরিবর্তন এসেছে তীব্র ভালোবাসা ও অনুশোচনা থেকে, যা তাকে সত্যিই শুদ্ধ করেছে। আমরা উপন্যাসে আলোচনা করি সেই সম্ভাবনা নিয়ে, যেখানে ভালোবাসা একজন মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাও থাকতে পারে আমি মনে করি। এখন তুরা যে রৌদ্রকে ভালোবাসে সে এটা স্বীকার করছে। তাহলে চলেন সকলে মিলে বলি, আলহামদুলিল্লাহ। এখন গল্প শুরু করা যাক। তুরার ফোন একের পর এক বেজেই যাচ্ছে। হয়তো আরশি, আয়ান, আরফাই কল করছে। কারণ তাদের তো কিছু না বলে সে পালিয়ে এসেছে। অনেকবার রিং হওয়ার পর তুরা নিজের গভীর ভাবনা থেকে বেরিয়ে এল। তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল এবং কল রিসিভ করল। অপর প্রান্তে আরশির উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। কী রে তুরা, তুই হঠাৎ না বলে কোথায় চলে গেলি? আমরা পুরো রেস্টুরেন্ট খুঁজে দেখলাম, তুই কোথাও নেই। শিহাব ভাইয়া তো প্রায় পাগল হয়ে গেছে। তুরা নিজেকে সংযত করে কণ্ঠে কৃত্রিম অসুস্থতার ভাব এনে বলল, আসলে আপু, আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি বাসায় চলে এসেছি। ওহ আচ্ছা, আমরাও আসছি গু। আচ্ছা আপু। কলের লাইন কেটে গেল। তুরা কোনোমতে মিথ্যা বলে পরিস্থিতি কাটিয়ে দিল, যাতে আরশির কোনো সন্দেহ না হয়। কিন্তু এই মিথ্যা বলার পর তার মনে অপরাধবোধ আরও বাড়ল। তুরা আরশিদের আগে দ্রুত বাসায় চলে এল। তাকে একা দেখেই তনুজা খান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, তুই একা এলি যে? আয়ানরা কোথায়? তুরা ক্লান্তির ভাব এনে জবাব দিল, আসলে মা, আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি আগে চলে এসেছি। ভাইয়ারা আসছে গু। তুরার কথা শুনে তনুজা খান সঙ্গে সঙ্গে তুরার কপালে ও গলায় হাত দিয়ে দেখে মাথিতে স্নেহ স্বরে বলল, সে কি? শরীর খারাপ লাগছে মানে? কিছু হয়েছে? জ্বর-টর? তুরা দ্রুত আশ্বাস নিয়ে বলল, আরে না মা, এমনি শরীর খারাপ লাগছে। মা, আমি খুব ক্লান্ত। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো গো। তনুজা খান স্বস্তি ও অনুমতি স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে যাগু। তুরা তার মায়ের কথা শুনে দ্রুত তার রুমে চলে গেল। এর কিছুক্ষণ পরেই সময়ের গতিতে আরশি, আয়ান, তিথি এবং আরফা তারাও বাসায় চলে এল। রেস্টুরেন্টে তুরার হঠাৎ চলে যাওয়া এবং বাইরের ছোটাছুটির কারণে সকলেই ক্লান্ত ছিল। তাই কেউ কারো সঙ্গে কথা না বলে যার যার রুমে চলে গেল। রাত ৯টা ছুঁই ছুঁই। খান বাড়ির সকলেই তখন ঘুমিয়ে আছে। শুধু ঘুম নেই তুরার চোখে। কাল তুরার বিয়ে, এই ভাবনাতেই যেন তুরার বুক ফেটে আরও কান্না আসছে। তুরা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার মন জুড়ে শুধু কালকের বিষয়টা। কিভাবে সে কি করবে? কিভাবে শিহাবের নামের কুবুল শব্দটি বলবে? সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে, এই কথা পারছে না কাউকে বলতে, না পারছে সহ্য করতে। কাল কি সত্যি তুরার বিয়ে হয়ে যাবে? সে কি সত্যি রৌদ্রকে হারিয়ে ফেলবে? তাহলে তো সর্বনাশ। কারণ সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে, খুব বেশিই ভালোবেসে ফেলেছে। এগুলো ভাবতেই তুরা আবারও ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে ছাদের রেলিংয়ে নুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, রৌদ্র, আপনি কোথায়? আমি পারছি না আপনাকে ছাড়া থাকতে।
দম আটকে মরে যাচ্ছি আমি। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব বেশিই ভালোবেসে ফেলেছি। তুরার মন অনুশোচনা আর ভালোবাসার ভারে ভেঙে যাচ্ছে। সে ছাদের রেলিংয়ে মুখ গুজে ফিসফিস করে বলল, আপনি ঠিকই ছিলেন। আমি ভুল ছিলাম, আপনার ভালোবাসা ভুল নয়, পবিত্র। আমি চাই আপনাকে। আপনাকে না পেলে আমি হয়তো বাঁচতে পারব না। তুরার আর্তনাদ আরও গভীর হল। এই মুহূর্তে রৌদ্রের উপস্থিতি তার জন্য জীবন দেয়। সে